আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বিডি হেলথ এক্সপ্রেসের পর্দায় আমি আবারও লাইভে এসেছি ডাক্তার সুমাইয়া খালিদ। আমাদের মাঝে আজকে আবারও উপস্থিত হয়েছেন ডাক্তার জুবাইর আহমেদ স্যার, যিনি বর্তমানে কর্মরত আছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভাস্কুলার সার্জারি বিভাগে। স্যার বর্তমানে ওখানে সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আমি আমার আগের লাইভে কথা বলেছিলাম বিভিন্ন ভাস্কুলার ডিজিজ সম্পর্কে, এর প্রতিরোধ, প্রতিকার, চিকিৎসা আমরা কি করতে পারি এসব সম্পর্কে। এই ভাস্কুলার ডিজিজের মধ্যে ভেরিকোজ ভেইন খুবই কমন। বর্তমানে প্রায় অনেকের মধ্যে দেখা যাচ্ছে ভেরিকোজ ভেইন রোগটি। আজকে আমরা মূলত আমাদের আলোচনার বিষয়টি স্যারের সাথে ভেরিকোজ ভেইন। স্যার আসসালামু আলাইকুম। আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শুনতে পাচ্ছি। স্যার ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? জি স্যার ভালো আছি। স্যার আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা ভেরিকোজ ভেইন নিয়ে কথা বলবো। এটা স্যার খুবই ইদানিং মানে প্রিভেইলিং একটা ডিজিজ মানুষের মধ্যে। আমিও অ্যাজ এ মেডিকেল পার্সন খুব দেখছি। তো স্যার ভেরিকোজ ভেইনটা আসলে কি, আপনি যদি আমাদের সাধারণ মানুষের বোধগম্য হওয়ার মতো করে বুঝিয়ে বলেন তাহলে স্যার। ধন্যবাদ ডক্টর সুমাইয়া খালেদ। আমি প্রথমে বিডি হেলথ এক্সপ্রেসকে সাধুবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন যে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য। ভাস্কুলার সার্জারি বিষয়টি তো আসলে মানুষ খুব একটা জানেন না। আর আজকে আসলে আমরা যে রোগটি নিয়ে কথা বলছি এটা আসলে খুবই একটা সাধারণ আমাদের রোগ। আপনি আমার মনে হয় আজকের প্রোগ্রামের পরে অনেকে এই জিনিসটা বুঝতে পারবেন। বাংলাদেশের খুবই একটা কমন একটা সমস্যা যেটাকে বলা হয় ভেরিকোজ ভেইন। তো আপনি যেটা বলছেন যে সহজভাবে যদি আমি বুঝিয়ে বলতে চাই, ভেরিকোজ ভেইন হচ্ছে একটা শিরার সমস্যা। আমাদের যে রক্তনালী দুইটা, একটাকে বলে ধমনী আর একটা হচ্ছে শিরা। এটা হচ্ছে শিরার সমস্যা। আমরা বলি যে আমাদের চামড়ার নিচে এক ধরনের শিরা থাকে আর এক ধরনের শিরা থাকে গোশতের ভিতরে। তো চামড়ার নিচের শিরাগুলা যদি কোনো কারণে স্ফীত হয়ে যায় বা তখন সেটা অনেক বেশি চোখে পড়ে, এটাকে তখন আমরা বলি আঁকাবাঁকা, আঁকাবাঁকা হয়ে যায়, ফুলে ওঠে, চামড়ার নিচে ফুলে আঁকাবাঁকা হয়ে যাওয়াকেই বলা হয় ভেরিকোজ ভেইন। এবং এইটা আসলে যেটা আপনি বলছিলেন আসলে অনেক কমন। সে আপনি যদি দেশের বাইরে গিয়ে থাকেন বা দেখবেন যারা শর্ট, ওখানে তো মেয়েরা বেশিরভাগ শর্ট ড্রেস পরে, বিলোনি নরমালি তাদের খালি থাকে, ওদিকে লক্ষ্য করলে দেখবেন যে কি পরিমাণ লোকজন এই ভেরিকোজ ভেইন রোগে ভুগছেন। এটা খুবই একটা কমন সমস্যা সারা দুনিয়াতেই, আমাদের দেশেও এটা বেশ কমন সমস্যা। ধন্যবাদ। স্যার এই যে এত কমন একটা সমস্যা, এটা আসলে কারণটা কি, এটা কেন হচ্ছে, এটা কারণ কেন হয়ে থাকে স্যার? খুবই চমৎকার একটা প্রশ্ন, সবারই মনে একটা প্রশ্ন যে কেন হয় ভেইন। আসলে আপনি যদি বলেন এক্সাক্ট কারণ, মেডিকেল সায়েন্সে বেশিরভাগ কারণের এটিওলজি কিন্তু জানা যায় না। মোস্ট অফ দ্য কেস আমরা বলি ইডিওপ্যাথিক, মানে কোজ আননোন। এই আননোনের পরের যে কোজগুলাকে আমরা মেইনলি দায়ী করি, যে আমাদের শিরায়, আপনারা হার্টে যেমন ভালভ থাকে, শিরাও এক ধরনের ভালভ থাকে এবং সেটাকে বলে ওয়ান ওয়ে ভালভ, মানে একদিকে ব্লাড আসতে দেয়। যদি আমাদের এই শিরার যে ভালভে যদি কোনো প্রবলেম থাকে, আমরা বলি ভালভ ইনকম্পিটেন্ট, ভালভটা যে প্রপারলি ক্লোজ হওয়ার, কারো কারো প্রপারলি ভালভটা কাজ করে না, যার জন্য ব্লাড কিছু ব্যাকফ্লো হয় যেটা হওয়ার কথা না। এইটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে কারো কারো যে এই যে শিরাটা, এটা তো জাস্ট একটা আমরা বলি যে তেলের পাইপ বা একটা টিউব লাইক স্ট্রাকচার। তো এই ওয়ালে যদি দুর্বলতা হয় এবং এই সব রোগগুলা যদি লং টাইম দাঁড়িয়ে কাজ করে, এবং আপনি জানবেন যে এই ভেরিকোজ ভেইনের আরেকটা নাম কিন্তু ট্রাফিক পুলিশ ডিজিজ। কেন? কারণ ট্রাফিক পুলিশ তো তার কাজই হচ্ছে দাঁড়িয়ে ডিউটি করা। আপনারা রাস্তায় তাকালেই দেখবেন যে, এবং যার জন্য তাকে বলা হয় ট্রাফিক পুলিশ ডিজিজ। আর আমরা যারা ভাস্কুলার সার্জন বলি যে না, শুধু ট্রাফিক পুলিশ না, আমরা যারা সার্জন বা আপনি ডক্টর যারা দাঁড়িয়ে লং টাইম কাজ করে, আমাদের যারা নার্স লং টাইম দাঁড়িয়ে কাজ করে, যারা টিচার লং টাইম দাঁড়িয়ে কাজ করে, এক কথা লং স্ট্যান্ডিং যারা কাজ করে, তাদের কিন্তু এইটা প্রবণতাটা অনেক বেশি হয়। শর্ত হচ্ছে যাদের শিরার ভালভের প্রবলেম থাকে এবং ভালভের ওয়ালে উইকনেস থাকে। এই হচ্ছে মেইন কারণ যে এই ভেরিকোজ ভেইন হওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন কি কি কারণে হয়।
সেটা এটা একটা বললাম যাদের। তারপরে যদি যেমন মহিলারা যখন প্রেগনেন্ট থাকে, গর্ভাবস্থা, প্রেগনেন্সিতে দেখবেন যে আমাকে কালকে আমার এক বান্ধবী, ও গাইনি প্র্যাকটিস করে, আমাকে একটা ছবি পাঠাইছে এরকম ভেরিকোজ ভেইনের, যে 24 আওয়ার্স প্রেগনেন্সি, তো আমার এরকম পেশেন্ট কি করব। তো প্রেগনেন্সিতে কিন্তু এই জিনিসটা খুব কমন। আরেকটা হয় যে যারা ওভার ওয়েট, আপনার যখন ওয়েট বেড়ে যায় এগুলা কিন্তু শিরাতে চাপ দেয়, তখনও হচ্ছে এই ভেরিকোসিটির একটা প্রবণতা দেখা যায়। আরেকটা আমরা বলি যাদের, এটা বলা হয় সেকেন্ডারি ভেরিকোসিটি, যারা ক্যান্সারের রোগী, আপনার পেটে যদি বড় ধরনের কোনো টিউমার থাকে, তখন এই টিউমারের কারণেও কিন্তু এই ভেরিকোজ ভেইন হয়। ধন্যবাদ। স্যার, ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আমার নেক্সট প্রশ্নটাই ছিল স্যার, হাই রিস্ক গ্রুপ কারা বা কাদের হয়ে থাকে? আপনি এটি কভার করে দিয়েছেন, তাই আমি আর এই প্রশ্নটি করছি না। আশা করি আমার দর্শকরা বুঝে গিয়েছে। আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি স্যারের উদ্দেশ্যে কিছু জানার থাকে এই রোগ সম্পর্কিত, আপনারা কমেন্টে সেটি জানাতে পারেন, আমি স্যারকে জিজ্ঞেস। স্যার, আপনি তো বললেন মানে কেন হ্যাঁ, হয় বা অবশ্যই। হাই জি। রিস্ক, স্যার কোন ধরনের উপসর্গ নিয়ে তারা মূলত আসে আমাদের কাছে, বা কি কি উপসর্গ দেখা দেয়? আচ্ছা। জি, জি, এইটা ভেরিকোজ ভেইন আমরা বলি অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে। আর আমাদের দেশে তো জানেন যে কোনো রোগীর যদি সমস্যা না হলে তারা সচরাচর ডাক্তারদের কাছে যায় না। ফার্স্ট কথায় যদি বলেন অ্যাসিম্পটোমেটিক, দেখবেন অনেক দিন ধরে ভেরিকোজ ভেইন আছে কিন্তু তার কোনো সিম্পটম নাই এবং তারা এটা পাত্তাও দেয় না, জানেও না। এইটাই এক নাম্বার, তার মানে কোনো সিম্পটম থাকবে না। দুই নাম্বার কি হয়, তাদেরকে বলে যে অনেকেই যে স্যার আমার পা ভার ভার লাগে, পা ভারী ভারী লাগে। অনেকে বলে রাতে পায়ে টান লাগে। তারপর হচ্ছে ক্র্যাম্প হয় এক ধরনের, যে আমরা মানে সহজে বলে যে কামড়ায়, পা কামড়ায়। এটা অনেক খুব একটা কমন প্রবলেম। আর যদি দেখতে পারবেন আর এইগুলো হচ্ছে কমন জিনিস। এছাড়া যেগুলো থাকে বেশিরভাগ রোগী কিন্তু ভেরিকোজ ভেইনের মানে আমরা যারা পাই জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। তো আমরা জটিলতা নিয়ে পরবর্তীতে কথা বলবো। তো মেইনলি এইগুলাই যে পা ভারবার লাগা, পায়ে টান লাগা, জার্নি করলে পা ফুলে, এই ইতিহাসগুলা যদি আপনি ইতিহাস ঠিক মতো নেন, এইগুলাই রোগীরা পড়ে যে হ্যাঁ আমি জার্নি করলে পা ফুলতো, পায়ে এরকম, অনেকের পায়ের কালার চেঞ্জ হয়ে যায়, যেগুলো জটিলতার ভিতরে পড়ে। তো এই কমনলি এইগুলাই নিয়ে আসে ভেরিকোজ ভেইনের রোগীরা। আচ্ছা স্যার, স্যার এই উপসর্গগুলো দেখা যাওয়ার পর আমরা কোন কোন পরীক্ষাগুলো করলে বা ল্যাবরেটরিতে কোন পরীক্ষাগুলো করলে নিশ্চিত হতে পারবে যে তার ভেরিকোজ ভেইন হয়েছে? আচ্ছা, হ্যাঁ, এইটা একটা খুব ভালো প্রশ্ন যে আসলে আমরা কি করলে এই ভেরিকোজ ভেইনটা বুঝতে পারবো। তো আপনি যদি আমরা বলি আসলে ডায়াগনোসিস, এটা মেডিকেল সায়েন্সে আপনি নিশ্চয়ই যখন এমবিবিএস লেভেলে পরীক্ষা দিয়েছেন কিছু শর্ট কেস বলে স্পট ডায়াগনোসিস, মানে এইটা জি দেখেই বোঝা যায়। চিকিৎসকরা জাস্ট দেখলেই, যদি আপনি পায়ের দিকে তাকান কারো, তখন তাকে কিছু একটু বলবেন যে একটু এক্সারসাইজ করলে তখন এগুলো আরো প্রমিনেন্ট হয়ে যায়। তো ফার্স্ট ইতিহাস টিনেন, তারপর একটু পায়ের দিকে দেখলেই ক্লিনিক্যালি ডায়াগনোসিস, ক্লিনিক্যালি ভেরিকোজ ভেইন ডায়াগনোসিস করা যায়। এখন আপনি বলেন যে কিভাবে নিশ্চিত হওয়া যায়, তো আপনি দেখেই বুঝলেন যে এটা ভেরিকোজ ভেইন। এখন ভেরিকোজ ভেইনের আসলে বেশ কিছু আরো এটার সাথে আরো কিছু জিনিস আমরা দেখতে চাই। যে কথাটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের শিরা কিন্তু দুই ধরনের, একটা থাকে চামড়ার নিচে যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল ভেইন, আর একটা থাকে গোশতের ভিতরে যেটা বলি ডিপ ভেইন বা গভীরের শিরা। তো আমরা একটা পরীক্ষা আছে যেটাকে বলা হয় ডুপ্লেক্স পরীক্ষা। ডুপ্লেক্স পরীক্ষাটা কিছুই না, আল্ট্রাসাউন্ড মেশিন যেমন এরকম আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে আমরা এই পরীক্ষাটা করে আমরা বুঝতে পারি যে ভেরিকোজ ভেইন তার আছে। এবং এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা গভীরের শিরাটাও দেখতে চাই, গভীরের শিরাটা ঠিক আছে কিনা। অনেকের গভীরের শিরার প্রবলেমের জন্য কিন্তু ভেরিকোজ ভেইন হয়। এটা আরেকটা আমি আপনাকে যেটা বলছিলাম যে কারণ যে বাল্বে প্রবলেম, তো এখানে আমরা দুইটা জাংশন দেখি, একটা বলা হয় কুচকির ওখানে, এটা বলে সেফানোফিমোরাল জাংশন, হ্যাঁ, আর একটা পায়ের হাঁটুর পিছনে সেফানোপক্লিটিয়াল জাংশন। আমরা জাংশন, এটা একটা মেডিকেলের টার্ম আছে বলে রিফ্লাক্স, আমরা রিফ্লাক্সটা দেখতে চাই। তো আপনি যদি একটা ডুপ্লেক্স পরীক্ষা করেন আর ক্লিনিক্যালি দেখেন, তাহলে মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাওয়া যায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুবই সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি আমার দর্শকের কাছে এটি সহজ হয়ে গেছে। তো নেক্সট টাইম যখন আমাদের দর্শকেরা এই ধরনের কোনো উপসর্গ দেখবে, তারা বুঝতে পারবে তাদের আসলে কোন ধরনের পরীক্ষাটি করা উচিত। আচ্ছা, এখন স্যার আমি মানে আমরা তো কনফার্ম হয়ে গেলাম কি পরীক্ষাগুলো করলে নিশ্চিত হওয়া যাবে।
এরপর স্যার কি কি ট্রিটমেন্ট অপশনস আছে এই রোগের? আচ্ছা, ট্রিটমেন্টের ব্যাপারে আসলে ভেরিকোজ ভেইন বিষয়টা কিন্তু আসছে, এটা আমরা বলি সিভিআই, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, আর এখন সেটাকে বলা হয় ক্রনিক সিবিডি। এতদিন আমরা যেটা বললাম সিবিডি মানে স্ট্রোক, এখন কিন্তু সিবিডি বলতে বোঝায় ক্রনিক ভেনাস ডিসঅর্ডার। হ্যাঁ, যাদের ক্রনিক ভেনাস ডিসঅর্ডার, এই ক্রনিক ভেনাস ডিসঅর্ডার বা সিবিআই এর কিছু স্টেপ আছে, ক্লাসিফিকেশন আছে, ওইটার ভিতরেই কিন্তু পড়ে এই ভেরিকোজ ভেইন। তো আপনি যেটা বলছেন চিকিৎসার ব্যাপারে, প্রথম কথাই হচ্ছে যে আমি যে বলছি যে একটা গ্রুপ অ্যাসিম্পটোমেটিক, যাদের কোনো উপসর্গ নাই, তো তাদের ক্ষেত্রে ইনফ্যাক্ট আসলে আমরা বলি কনজারভেটিভ, তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, এছাড়া খুব বেশি কিছু তাকে করতে হয় না। আমরা নিয়ম কানুন মানতে বলি, আর কিছু ব্যায়াম শিখিয়ে দেই, আর কিছু তাকে সাজেশন দেওয়া হয়, এইটা একটা। আরেকটা হচ্ছে যেটা ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট অপশনে বলা হয় যে অপারেটিভ ট্রিটমেন্ট। অপারেশন শুনলেই সবাই একটু ভয় পেয়ে যায়, না জানি কত বড় অপারেশন। তো এখন তো মেডিকেল সায়েন্স অনেক বেশি ডেভেলপ। আগে যেটা ট্রেডিশনাল বা কনভেনশনাল যে অপারেশন করা হতো, সেটাকে বলা হয় এক ধরনের, ওটাকে বলতে আমরা স্ট্রিপিং। একটা ফার্স্ট লাইগেশন করা হয়, যেখান থেকে আমরা ওই যে গ্রেড 7 এর ভেইন, যেটা মেইন ভেইন বলি আমরা, সুপারফিশিয়াল ভেইন, ওটা গ্রেড 7 এর ভেইন, যে এসএফ এর জাংশন, ওখান থেকে ফার্স্ট লাইগেশন করে স্ট্রিপ করে আমরা গ্রেড 7 টা বের করে দিতাম, তারপর কেটে কেটে ছোট ছোট করে ফ্লেবেক্টমি করে ওই ভেরিকোসিটি গুলো বের করা হয়। এখন তো মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ, এখন কাটা ছিঁড়া ছাড়াই অপারেশন। এখন কোশ্চেন হচ্ছে আর এটা আবার কি, কাটা ছিঁড়া ছাড়া আবার অপারেশন করে? তো সেটা হচ্ছে লেজার অপারেশন, আমরা বলি ইভিএলএ, এন্ডোভেনাস লেজার অ্যাবলেশন। তো সেটার জন্য আমি আপনাকে দেখাবো যে লেজার ফাইবার কেমন, লেজার মেশিন এখন বাজারে পাওয়া যায়, সেখানে আমরা লেজারের মাধ্যমে অপারেশন করে দিই। সেক্ষেত্রে রোগীকে কোনো কাটা ছিঁড়া ওরকম করতে হয় না, জাস্ট একটা নিডিল পাংচার করে, ওই যেটা আমরা ক্যানুলা দিই শুনছেন, ওইরকম করে আমরা একটা ক্যানুলা পাংচার করে সেখানে আমরা লেজার ফাইবারটা ঢোকাই, সেইটা বলা হয় লেজার অ্যাবলেশন। এইটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আরএফএ, দিস ইজ কল্ড রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অনেকটা আসলে লেজারের মতোই, বাট এখানে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে এনার্জি হিসাবে ইউজ করা হয়। আগে এক সময় আসলে লেজারের কিছু সাইড ইফেক্ট হতো, তো সেটা এই হিট জেনারেটিং কিছু প্রবলেম হতো, সেটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনে সেটা মিনিমাইজ করা হয়। এছাড়া আরেকটা বলা হয় মোকা, মোকা মানে মেকানিক্যাল, মানে মেকানোকেমিক্যাল অ্যাবলেশন বলে। হ্যাঁ, মেকানোকেমিক্যাল অ্যাবলেশন, এক ধরনের ড্রাগ পাওয়া যায়, এটা বলে স্ক্লেরোজিং এজেন্ট, আর এক ধরনের ক্যাথেটার পাওয়া যায়। তো ওই ক্যাথেটার দিয়ে আমরা, এটাকে বলা হয় মানে বাংলায় যদি সহজভাবে মানে কাইটে ছিলে লবণ লাগাই দেয় এরকম, ওই ক্যাথেটার কি করে ব্রেনের ওয়ালটা ইনজুরি করে, ইনজুরি করে আমরা স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে দিই, এইটা একটা। আর এখন লেটেস্ট আরো কিছু ট্রিটমেন্ট আসছে, এটা হচ্ছে একটা গ্লু আটা আছে, যেটাকে বলা হয় বেনাসিল, ওই বেনাসিলের মাধ্যমে চিকিৎসা করা যায়। তো মোটামুটি এই চিকিৎসাগুলো এখন বাজারে চলে আসছে। আর আমি যেটা আপনাদেরকে বলছি লেজার, আমার মনে হয় পরবর্তীতে আমরা লেজার নিয়ে আরো কথা বলবো। তো মোটামুটি এইগুলাই হচ্ছে ভেরিকোজ ভেইনের পদ্ধতি চিকিৎসা। আর যেটা আর্লি ভেরিকোসিটি, যেটাকে বলা হয় আমরা রেটিকুলার ভেইন বা টেলেনজেক্টিসিয়া, তাদেরকে স্ক্লেরোথেরাপি, যেটাকে বললাম এক ধরনের ইনজেকশন আছে ফোম স্ক্লেরোথেরাপি, ওইটা দিলে এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে আপনি লেজার ট্রিটমেন্টের কথাটাই উল্লেখ করেছেন, স্যার এই লেজার ট্রিটমেন্টটা জি। বর্তমানে মানে প্রচলিত, আপনি এটাই বলতে চাচ্ছেন মানে এটি কাটাছেঁড়া না করে আমাদের রোগীরা মানে এটা সারিয়ে তুলতে পারবে? স্যার এটার আর কি কি সুবিধা জি। আছে, মানে কাটাছেঁড়া করা হবে না, এটা তো অবশ্যই আচ্ছা, অনেক জি। বড় একটা হ্যাঁ, এটা খুবই একটা, দিস ইজ এন ওয়ান্ডারফুল কোয়েশ্চেন ডক্টর সুমাইয়া, ডেফিনেটলি। কারণ এখন আপনি জানেন, এখন সারা ওয়ার্ল্ডে কোভিড প্যান্ডেমিক চলছে, সবার ভিতরে আতঙ্ক প্যান্ডেমিকের জন্য, এবং সারা দুনিয়ায় বলা হয় মিনিমাল ইনভেসিভ সার্জারিকে এপ্রিসিয়েট করা হয়। এবং আমি, আপনি জানেন যে সিঙ্গাপুরের মতো জায়গায় তারা মোর দেন 90% কেস কিন্তু এই মিনিমাল ইনভেসিভ, যেটা এন্ডোভাস্কুলার পদ্ধতিতে তারা করে থাকে। কারণ কি, এখানে দুইটা, আমরা চাই না যে একটা পেশেন্ট কাটাকাটি করে টাইমটা লেগি হোক, কারণ এখন তো সবার ভিতরে একটা কোভিড এর আতঙ্ক থাকে, আমরা শর্ট টাইমে পেশেন্টকে কত বেনিফিট দেওয়া যায়, এইটা একটা কারণ। প্লাস লেজার সার্জারি আসলে দুনিয়াতে আসছে, অন্যান্য দেশে কিন্তু পেশেন্ট হসপিটালে ভর্তি থাকাটা অনেক বেশি এক্সপেন্সিভ। প্লাস ওরা ওয়ার্কিং আওয়ারটাকে খুব ক্যালকুলেট করে যে আপনি কাজে কত তাড়াতাড়ি রিটার্ন যেতে পারেন। তো লেজারের সুবিধা হচ্ছে, লেজারে যেহেতু কাটা ছেঁড়া নাই, পেশেন্ট হসপিটাল স্টেটা খুবই কম, ওয়ানলি মানে এটা অন্যান্য দেশে তো ডে কেস হিসেবেই করা হয়, আপনি যেদিন অপারেশন করবেন এই দিনই চলে যেতে পারবেন।
এবং ওরা হচ্ছে লোকাল এনেস্থেসিয়া দিয়ে করে, এবং সেটার যে এনেস্থেসিয়া ওইটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে টিউমোসেন্ট এনেস্থেসিয়া। ওই এনেস্থেসিয়া দিলে আপনি যেদিন অপারেশন করবেন সেদিনই চলে যেতে পারবেন। বাট আমরা আমাদের দেশে যেহেতু কমিউনিকেশন বা পেশেন্টের কোনো প্রবলেম হলে আসলে ফলো আপটা এতটা ডেভেলপ না, আমরা একদিন রাখি, যেদিন অপারেশন করলাম তারপরের দিন পেশেন্ট চলে যেতে পারে। তার মানে বুঝতেছেন যে কত ভালো একটা অপারেশন, এবং পেশেন্টের কোনো কাটাকাটি নেই, কোনো সেলাই কাটার কোনো প্রশ্ন থাকে না। সো পেশেন্ট খুবই কমফোর্ট ফিল, পেশেন্ট কমপ্লায়েন্স যেটা খুবই ভালো। আরেকটা হচ্ছে সে খুব সহজে আর্লি সে কাজে যোগ দিতে পারে। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমি আগে একটা হসপিটালে চেম্বার করতাম, তো ওখানকার যে স্টাফ অ্যাটেন্ডেন্ট ছেলেটা ওর ভেরিকল ভেন, আমি অপারেশন করছি, তো আমি বললাম ঠিক আছে তুমি 7 দিন ছুটি নাও। ওকে আমি দেখি 2 দিন পরে সে কাজ করতেছে। তাহলে আরে তুমি কাজ করতে স্যার কোনো সমস্যা তো নাই, তো আবার কাজ করতে অসুবিধা কি? তার মানে বুঝছেন যে কত পেশেন্ট কমপ্লায়েন্সটা ভালো। আরেকটা হচ্ছে যে স্পেশালি যারা ডায়াবেটিস রোগী বা অন্যান্য বিশেষ রোগী, তাদের হচ্ছে নিয়ে যে ভয়টা, সেই জিনিসটা থাকে না। তো এই সবগুলা মিলিয়ে আসলে লেজারের বেনিফিট অনেক ভালো, এবং এখন কিন্তু ওয়ার্ল্ডে লেজারকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। ভেরিকোজ ভেইনের লেজার ট্রিটমেন্ট হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আমি আপনাকে একটা লেজার ফাইবার আমি নিয়েছি, আপনাকে দেখাতে পারি যে কত সিম্পল জিনিসটা। আপনি যদি এখানে দেখেন, ইটস এ লেজার ফাইবার। এটা খুবই একটা সিম্পল জিনিস যে ইয়েস, একটু আপনি কি দেখতে পাচ্ছেন যে এই যে এটা একটা লেজার ফাইবার, দেখেন কত চিকন একটা ফাইবার, রাইট? আমি ছোট্ট একটা পাংচার করে এইটা দিয়ে এই ফাইবারটা যখন আমি নিয়ে যাই আমাদের ব্রেইনে, সাথে এখানে আমি মেশিন কানেক্ট করে দিই। ওকে, কানেক্ট করার পরে সরি স্যার পাঞ্চারটা কোন মানে পয়েন্টে করা হয়? আচ্ছা, পাঞ্চারটা আইডিয়ালি বলে যে হাঁটুর নিচে করা হয়, তো আমাদের এখানে আবার অনেকে বেশি নিচেও করে, বাট আমি প্রিফার করি হাঁটুর নিচে। হ্যাঁ, গ্রেট স্যাফানাস বেইন কে আমরা পাংচার করি, হাঁটুর নিচে পাংচার করে আপনি দেখেন এটা লোকাল দিয়েও করা সম্ভব। দেন আপনি এই ফাইবারটা ইন্ট্রোডিউস করবেন, এখানে একটা লাইট জ্বলে, এটাকে বলা হয় পাইলট লাইট, লেজার লাইট। হ্যাঁ, তো মেশিনে আমরা এই লেজার দিয়ে বার্ন করতে পারি, খুবই সিম্পল। তো পেশেন্টের এটার জন্য খুব কমপ্লায়েন্সটা খুবই ভালো হয় লেজারের। আর আগে যেটা হইতো আমি বলছিলাম যে অনেকে আরএফএ এখন আছে বাজারে, ওখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, লেজারে এক সময় কিছু কমপ্লিকেশন হইতো, কিরকম, যেমন কিছু বার্নিং হইতো, যে ব্রুইশ হইতো যেহেতু হিট। বাট এখনের যে মেশিন গুলা, এইগুলা আসলে এইগুলো অনেক বেশি মানে যত আপডেটেড মেশিন, যেমন এখন যেটা আমরা ইউজ করি সেটা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে 1470, তারপরে আবার 19 সামথিং আছে 1970, যেটা ওইটাতে আবার স্কিনের প্রবলেমে তারা লেজার ইউজ করে। বাট 1470 ইটস এ ভেরি গুড মেশিন, আমরা যে ইউজ করি পেশেন্টের কমপ্লায়েন্স খুবই ভালো। আর আমি পার্সোনালি যেহেতু সিঙ্গাপুরে কাজ করে আসছি, আমি ওই যে টিউমোসেন্ট এনেস্থেসিয়া বাংলাদেশে মোস্ট অফ দ্য সার্জন টিউমোসেন্ট এনেস্থেসিয়াটা প্রপারলি ইউজ করে না। আমরা হচ্ছে যেটা করে সবাই যে নরমাল স্যালাইন দেয়, নিয়ম হচ্ছে এই যে আপনি লেজার ফাইবার দিবেন, বেইনের পাশে হচ্ছে আপনাকে একটু নরমাল স্যালাইন দিয়ে বেইনটাকে কম্প্রেস করতে হয়। তো আমি অরিজিনাল টিউমোসেন্টটা ইউজ করি, যার জন্য পেশেন্টের পোস্ট অপারেটিভ পেইনও কিন্তু খুবই ভালো হয়, এবং পেশেন্টের যদি কমপ্লায়েন্স দেখেন ইটস এ ওয়ান্ডারফুল। সো লেজারের বুঝতে পারছেন যে অপারেশনটা অনেক খুবই মানে পেশেন্টের জন্য খুবই স্বস্তিদায়ক, সার্জনদের জন্য খুবই আরামের। সো এটা আমরা খুব সহজেই করতে পারি আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক ছিল আমাদের পেশেন্টরা বা যাদের মানে জিজ্ঞাসা ছিল, তারা বুঝতে পারবে আসলে চিকিৎসাটা এত এত কঠিন না, যতটা মানে অপারেশন শুনলে যতটা ভয় লাগে। তাহলে স্যার এক্স্যাক্টলি কনজারভেটিভ আর সার্জিক্যাল বললেন, স্যার কনজারভেটিভের ক্ষেত্রে কিছু ব্যায়ামের কথা বা কিছু নিয়ম কানুনের কথা বলেছেন স্যার, স্যার এগুলো জি। কি একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আসলে আপনি যদি বলেন ভেরিকোজ ভেইনের ম্যানেজমেন্টের কি কি, সেই ক্ষেত্রে ভেরিকোজ ভেইনের ম্যানেজমেন্টের আসলে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে দিস ইজ কল্ড লাইফস্টাইল মডিফিকেশন। ফার্স্ট কথাই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি বলছি যে সিবিআই ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন মানে কি, আপনি যে লাইফ লিড করছেন ইউ শুড চেঞ্জ ইউর লাইফস্টাইল। আচ্ছা, এখানে এখন কোশ্চেন হচ্ছে কি কি চেঞ্জ করতে হবে, সবার একটা প্রশ্ন। তো আমি বলছি প্রবলেমটা, আমি বেশিরভাগ রোগীকে যেটা বোঝাতে চাই, আপনার প্রবলেমটা কিন্তু শিরায়, শিরা মানে ব্লাড ঠিক মতো রিটার্ন আসছে না আপনার হার্টে। তো আপনাকে এরকম কিছু করতে হবে যেটাতে ব্লাড রিটার্নটা ভালো হয়। সো এখন আমি আপনাকে কিছু কথা বলে আপনি একটু মিলান দেখবেন। যেমন আমরা যদি পা ঝুলিয়ে বসি, পা ঝুলিয়ে বসা যাবে না,
পা ঝুলে বসলে কি হয়, পাটা ফুলে থাকে। যারা লং জার্নি করে তাদের দেখবেন যে প্রায়ই বলে এটা। তখন আমি বলি না, পা ঝুলে বসবেন না। পায়ের নিচে কি করবেন, পায়ের নিচে আপনি একটা একটা মোড়া বা কিছু একটা দিয়ে সেটাতে আপনি পায়েরটা রাখবেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি টানা বসে থাকবেন না বা টানা দাঁড়িয়ে থাকবেন না। আপনি কাজ করছেন অফিসে, টানা ঘন্টার পর ঘন্টা কাজ করছেন না, সেটা আপনি করবেন। আপনি হাফ এন আওয়ার কাজ করেন, তারপর 5 মিনিট 10 মিনিট আপনি হাঁটাহাঁটি করেন, এরকম। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি ডক্টর, আপনি ওয়ার্ডে রাউন্ড দিচ্ছেন, আপনি কাজ করছেন, নো, টানা না করে আপনি যেরকম আধা ঘন্টা করে 5 মিনিট রেস্ট নেন, সেটা আপনি করেন। ওকে। আরেকটা হচ্ছে যে আমরা বলি যে, আর যে কি বলে, আচ্ছা আমরা যা বলছিলাম যে ভেরিকোজ ভেইনের যে কোশ্চেন, যে কি কি সতর্কতা বা কি কি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, তো আমি বলছিলাম 1 নাম্বার, পা ঝুলিয়ে বসা যাবে না, টানা দাঁড়িয়ে থাকা বা টানা বসে থাকা নিষেধ। 2 নাম্বার হচ্ছে কি করবে, সুযোগ পেলে লেগ এলিভেশন ইজ দা ট্রিটমেন্ট। আমরা বলি পেশেন্টকে সুযোগ পেলে পা উঁচুতে, আপনি দুপুরে বিশ্রাম নিচ্ছেন, আপনি পাটা ওয়ালের সাথে লাগিয়ে রাখেন, এইটা। আর যখন রুগী বসে থাকবে, আমরা যে অ্যাঙ্কেল জয়েন্ট, সেটা ফ্লেকশন এক্সটেনশন 10 সেকেন্ড করে সে নিচের দিকে ধরে রাখবে, আবার 10 সেকেন্ড উপরের দিকে করবে। আর একটা হচ্ছে কাপ মাসেল এক্সারসাইজ, পায়ের পাতার উপর বোর্ড দিয়ে সে ব্যায়াম করবে উপরের দিকে, এটা বলা হয় কাপ মাসেল। আপনি জানেন যে কাপ মাসেলকে বলা হয় পেরিফেরাল হার্ট। সো এইটা আরেকটা ব্যায়াম। আর একটা হচ্ছে আমরা রাতের বেলায় বলি রুগীকে পা উঁচু রাখবে। এখন সবার কোশ্চেন, স্যার পা, আমি বলি রুগীদের যে পা কিভাবে উঁচু রাখবেন, এখন সবাই বলে যে স্যার পায়ের নিচে বালিশ দিব। আমার কোশ্চেন হচ্ছে, আপনি যদি পায়ের নিচে বালিশ দেন, ঘুমালে বালিশ কোথায় থাকে আর আপনি কোথায় থাকেন, এটা তো আসলে ফলো করা সম্ভব না। আপনি ঘুমাবেন না বালিশ পাহারা দিবেন, সেটার জন্য একটা জিনিস পাওয়া যায়, দিস ইজ কল্ড ব্যাড ওয়েজ। ব্যাড ওয়েজ কিছুই না, একটা ফোমের তৈরি স্লোপের মতো জিনিস। সো এটা যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে খুব ভালো দিবে, ফল দিবে, যে ব্যাড ওয়েজ। আর আমরা এক ধরনের স্পেশাল মোজা দিই, যেটাকে বলা হয় গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিংস। গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিংস, রাইট। ওইটার স্টকিংসটা স্পেশাল কেন, ও কম্প্রেশন দেয়, ওর পায়ের নিচের দিকে প্রেসারটা বেশি থাকে, উপরের দিকে কম থাকে। তো পেশেন্ট যখন হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে, তখন সে এই স্টকিংসটা পরবে। রাতের বেলায় যখন বিছানায় যাবে, তখন তাকে এই স্টকিংসটা পরতে হবে না। সো গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং। তো আমার মনে হয় আমি এই যেগুলো বললাম, আর যাদের ওজন বেশি তাকে ওজন কমাতে হবে, এবং রাইট। তো এইগুলাই হচ্ছে মেইন তার মানার। এইগুলো যদি মানে, তাহলেই দেখবেন যে অনেক ভালো, সে বেটার। ধন্যবাদ স্যার, আপনি যা জানিয়েছেন খুবই ইনফরমেটিভ ছিল। স্যার, ইতিমধ্যে আমরা কিছু কমেন্ট পেয়ে গিয়েছি, আমি কমেন্ট পড়িয়ে দেব। অলোক দাস কমেন্ট করেছে, ভাস্কুলার সার্জারি হলে নার্ভ ড্যামেজের কথা শোনা যায়, এই বিষয়ে স্যারের কাছে জানতে চাই। হ্যাঁ, অলোক দাস, ধন্যবাদ। তুমি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে ভাস্কুলার সার্জারির সাথে নার্ভ, হ্যাঁ, এটা আপনি জানেন মেডিকেলসে বলে যে নিউরোভাস্কুলার বান্ডেল, যেখানেই ভেসেল ওটার পাশেই কিন্তু নার্ভ থাকে। তো উনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ভাস্কুলার সার্জারি হলে নার্ভ ড্যামেজ হলে। ইনফ্যাক্ট আসলে ভাস্কুলার সার্জারি না, যে কোনো সার্জারি যদি আপনি করেন, ছোটখাটো নার্ভ কিন্তু কিছু ইনজুরি হয়। আর আপনি আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে স্যার, লেজারের সময় আপনারা পাংচারটা কোথায় করেন, আমি কেন বলেছিলাম যে বিলোনি, কারণ এটা অনেকে অ্যাঙ্কেলের উপরে করে। অ্যাঙ্কেলে যেটা হয়, অ্যাঙ্কেলে গ্রেট সেম্পানাস ব্রেইনের খুব পাশাপাশি থাকে নার্ভ, যেটাকে আমরা সুরাল নার্ভ বলি, তখন এই নার্ভ ইনজুরির পসিবিলিটিটা অনেক বেশি থাকে। বাট আমরা যদি বিলোনি পাংচার করি বা অ্যারাউন্ড ইয়েতে পাংচার করি, নীল ওখানটাতে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই যে নার্ভের উনি যেটা বলছেন যে নার্ভ ইনজুরি বা সেটার পসিবিলিটিটা অনেক বেশি কমে যায়। সো রিস্ক বলতে গেলে অনেক কম হয়। আর একটা যেটা, এইটার জন্য আমি যে বললাম যে লেজার কেন প্রিফারেবল, লেজার করার এইটা আরেকটা বড়, আপনাকে যখন স্ট্রিপিং করে, স্ট্রিপিং এ কি করা হয়, আমরা গ্রেট সেফাইনাস বেইন যেটা মূল শিরা, এটা কিন্তু মানে সোজা কথা উল্টা করে টেনে নিয়ে আসা হয়, যে ওই যে গরু বা খাসি চলাইলে যেমন এরকম, যখন আপনি বেইনটা টেনে নিয়ে আসেন, স্ট্রিপ করেন, তখন কিন্তু কিছু নার্ভ ইনজুরি হয়, ওর যে ট্রিবিউটারিজ গুলো চলে আসে, যার জন্য সেই ক্ষেত্রে কনভেনশনাল যে কাটাকাটি করে অপারেশন, তখন পেশেন্টের প্রবলেমটা বেশি হয়। বাট আপনি যখন এই লেজার করবেন বা আরএফএ করবেন, তখন এই প্রবলেমটা ওইরকম হয় না। সো আপনি বুঝতে পারছেন যে আমরা এই পদ্ধতিতে অনেকটা মিনিমাইজ করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ অলোক দাস। আরেকটি কমেন্ট নিচ্ছি আমি, অরণ্য চৌধুরী লিখেছেন,
ডায়াবেটিক পেশেন্টদের ভাস্কুলার সার্জারি করলে রিস্কটা কেমন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে ডায়াবেটিস রোগীর ভাস্কুলার সার্জারি করলে রিস্কটা কেমন, এটা এটা আসলে ঠিক ভাস্কুলার না, বা ডায়াবেটিস রোগীর যে কোনো ধরনের অপারেশনে কিছু রিস্ক থাকে, স্পেশালি উন্ডের ব্যাপারে আমি যেটা বলছিলাম। তো সেটার জন্য কিন্তু আমি আপনাদের যেটা বললাম যে মিনিমাল ইনভেসিভ, এই যে লেজার বলেন, যেমন পায়ে আর্টারির ক্ষেত্রে রিং করানো, এন্ডোভাস্কুলার যত প্রসিডিওর, এই প্রসিডিওর গুলোতে তো কোনো কাটাকাটির বিষয় নাই। সো ডায়াবেটিস রোগীরা অনেক বেশি কমফোর্টফুলি এটা করতে পারে, যার জন্য তাদের রিস্ক অনেক কম হয়, যার জন্য তারা এটা কিন্তু খুবই প্রিফারেবল। এবং আমি এটার জন্য বলছি দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। সো ডায়াবেটিস রোগীদের জন্য আমরা কিন্তু লেজার খুব সহজেই করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার উত্তরের জন্য। স্যার, এই যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের কথা উল্লেখ করেছেন, আমরা কাদের ক্ষেত্রে সার্জিক্যাল অপশনটা চুজ করব, মানে কখন ডিজিজটা কোন স্টেজে প্রোগ্রেস করে গেলে আমরা সার্জারিটাই চুজ করব? খুবই চমৎকার প্রশ্ন ডক্টর সুমাইয়া। আসলে আপনি যেটা প্রশ্ন করছেন যে আসলে সার্জারির ক্যান্ডিডেট কারা, যেমন হ্যাঁ হ্যাঁ। অনেকেই বলে আমার তো কোনো উপসর্গ নাই, আমি কেন সার্জারি করবো। এটা খুবই একটা চমৎকার প্রশ্ন। অবশ্যই যে সিমটম নাই সেই রোগীর আপনি কেন অপারেশন করবেন। একটা বয়স্ক মানুষ, তার যেমন আমার ফাদারের এজ হচ্ছে 80, ওনার কিন্তু এই ভেরিকোজ ভেইন আছে, তো ওনাকে তো আমি সার্জারি করার জন্য মানে অফার দিইনি, কারণ কি উনি আমার ফাদার দেখিয়ে দিচ্ছি না, নো। কারণ আপনাকে কিছু মেডিকো লিগাল ইস্যু থাকতে হবে প্রথমেই, যারা মানে যেটা একটা হলো অ্যাবসোলিউট ইন্ডিকেশন যাদের করতেই হবে, তারা কারা। আমি আপনাকে বলছিলাম যে ভেরিকোজ ভেইনের কিছু জটিলতা দেখা যায়। কিরকম জটিলতা? একটা হচ্ছে ভেরিকোজ ভেইন ব্লিডিং, যে আপনি ভেরিকোজ ভেইন যারা, যে শিরাগুলা ডাইলেটেড হয়ে থাকে, ফুলে ফুলে থাকে, তারা যদি কোনো কারণে ইনজুরি হয় বা অনেকদিন ভেরিকোজ ভেইন থাকলে পাতলা হয়ে ব্লিডিং হয়। ভেরিকোজ ভেইন ব্লিডিং কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশন। যেমন কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিলেন যে তার ব্লিডিং, তার অনেক জায়গায় গেছে কেউ, সেক্ষেত্রে আপনাকে অপারেশন বা সার্জারি, আপনি লেজার করেন, একটা কিছু করতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ভেরিকোজ ভেইনের যেটা কমপ্লিকেশন হয়, কালার চেঞ্জ হয়। দেখবে যে অনেকের অনেক দিন ধরে বলবে এরকম পা ফোলা, শিরা ফোলা ছিল, এখন পায়ের কালার চেঞ্জ, কালো হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ ইজ দ্য ইন্ডিকেশন যে, জি, কালার চেঞ্জ ইজ দ্য ইন্ডিকেশন যে এই ক্ষেত্রে সার্জারি করা লাগবে। আরেকটা কি, এই কালার চেঞ্জের পরে চামড়াটা শক্ত হয়ে যায়, আমরা বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, পাটা শক্ত, চামড়া শক্ত হয়ে যায়। তখন এই শক্ত হওয়া রোগীদেরও অপারেশন করা লাগবে। কেন? কারণ এই শক্তের পরের স্টেজ হচ্ছে আলসার, যেটাকে বলা হয় ভেনাস আলসার। এবং এই আলসার কিন্তু সহজে শুকায় না, অন্য আলসারের সাথে এটার পার্থক্য কিন্তু এই। সো এইগুলা এইসব রোগীদের লাগবেই, যে তাদের যাদের জটিলতা, ভেরিকোজ ভেইন রিলেটেড জটিলতা এইটা। আর একটা গ্রুপ আমরা পাই যে যারা ইয়ং পেশেন্ট যারা ডিফেন্সের বিভিন্ন পরীক্ষায় যায়, যে পুলিশে দাঁড়াইলো, আর্মিতে গেল, নেভিতে গেল, তারা কিন্তু এই ভেরিকোজ ভেইন থাকলে তাদেরকে নেওয়া হয় না। তো এইসব যাদের, তারা আর্লি হলেও তখন আমরা বলি যে সাজেস্ট করে, ওখান থেকে বলে দেয় যে আপনারা চিকিৎসা করে আসেন। তো এইটা একটা কিন্তু বড় একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে যারা বিদেশে বিভিন্ন জব নিয়ে যায়, যে স্পেশালি ওয়ার্কিং পারমিশন, ওয়ার্ক কাজ করতে যায়, তারা হচ্ছে আরেকটা গ্রুপ। তো মোটামুটি আরেকটা হচ্ছে মহিলা বা অন্যরা হচ্ছে কসমেটিক পারপাসে, যেটা আমি বলছিলাম যে বাইরের দেশের কথা, যে তারা যেহেতু পায়ের শর্ট ড্রেস পরে, ওদের দেখতে খারাপ দেখা যায়, তখন তারা কসমেটিক পারপাসেও সার্জারি করে। তো মেইনলি এইগুলাই হচ্ছে ভেরিকোজ ভেইনের সার্জারির ইন্ডিকেশন, যে এই সব ক্ষেত্রে আপনি সার্জারি সাজেস্ট করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার আনসারের জন্য। একজন কমেন্ট করেছেন হাসান মাহমুদ, উনি লিখেছেন লেজারের খরচটা কেমন, বা এটা কি ওপেন সার্জারির মতো পরিপূর্ণ নিশ্চয়তা আসে কিনা? আসলে আচ্ছা ওনার দ্বিতীয় প্রশ্নটা ইতিমধ্যে আপনি দিয়ে দিয়েছেন খরচটার ব্যাপারে, তো আসলে স্যার একটু যদি আচ্ছা, হ্যাঁ, বলতেন। উনি যেটা বলছেন এটা যে খরচের বিষয়টা, মানে এটা আসলে তো ডিপেন্ডস করে যে এক এক জায়গায় এক এক রকম। বাট আমরা ইব্রাহিম কাগড়িয়া হসপিটালে আমরা যেটা লেজার, যদি কারো এক পায়ের লেজার অপারেশন করা লাগে, সেক্ষেত্রে আমরা নিই 50,000 টাকা, এটা একটা প্যাকেজ আছে, হ্যাঁ, 50,000 টাকা। আর যদি দুই পায়ের একই সাথে লেজারে করা যায়, সেটা হচ্ছে 60,000 টাকায়। আর লেজারে কিন্তু এইটা একটা বড় সুবিধা, কারণ যদি দুই পায়ের প্রবলেম হয়, আপনি কিন্তু একই সাথে দুই পা করে দিচ্ছেন। বাট ওপেন যেটা কাটাকাটি করে, সেটা কিন্তু দুই পায়েরটা আসলে রিকমেন্ডেড না। আর একটা উনি যে কোয়েশ্চেনটা করছেন, ওটা আমি আবার বলতে চাই, কারণ সবার মনে এইটা কোয়েশ্চেন যে আমি লেজার করলে আসলে কতটুকু ভালো রেজাল্ট পাবো, যে নর্মাল যে কাটাকাটি করি সেটা তো অনেক ভালো, এটাতে পরিপূর্ণ নিশ্চয়তা আসবে কিনা।
এবার এই ক্ষেত্রে যদি উনি বলে, আনসার হচ্ছে আসলে ইট ডিপেন্ডস, আপনার কে করছে, কারণ সার্জনের স্কিলনেস একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি প্রপারলি করতে পারেন, ডেফিনেটলি আপনার ওপেনের চাইতে লেজার কোনো অংশেই কম না। এবং এটা বিভিন্ন স্টাডি আছে, স্টাডিতে তারা দেখছে যে যে আপনি পরবর্তী যে অপারেশনের পরবর্তী, এটা বলা হয় প্রায় 2-2.5 বছরের একটা স্টাডি আছে, সেখানে লেজারের সাকসেস রেট মোর দেন 95%। হ্যাঁ, রেডিও ফ্রিকোয়েন্সির হচ্ছে 84%, আর যেটা ওপেন সেখানে ওরা দেখছে যে 78%। সো আপনি বুঝতেই পারছেন যে কোনটার সাকসেস রেট কত। এগুলো স্টাডি আছে, এগুলো আন্দাজি, আমাদের দেশে তো কোনো এরকম স্টাডি হয় না, আন্দাজি কথা বললে হবে না, ইট শুড শো সাম ডকুমেন্টেশন, রাইট? ওকে, জি স্যার, ধন্যবাদ স্যারকে এবং ধন্যবাদ আমাদের দর্শককে অংশগ্রহণের জন্য। আমি আরেকটি কমেন্ট নিচ্ছি। সাহেল সরকার কমেন্ট করেছেন, আমার হাঁটুর নিচের মাংসপেশিতে মাঝে মধ্যে ফুলে দলা হয়ে যায়, এতে অসহ্য যন্ত্রণা হয়ে একটু পর আবার একাই ঠিক হয়ে যায়, এটার কারণ কি জানাবেন? আচ্ছা, উনি যেটা প্রশ্ন করছেন মাংসপেশিতে মাঝে মাঝে ফুলে দলা হয়ে যায়, তো এইটা ওনার কথা বলে মনে হচ্ছে হয়তো ওনার ক্র্যাম্পিং হচ্ছে কোনো কারণে, মাসেল ক্র্যাম্প হলে কিন্তু এরকম দলা হয়, যেটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনার আসলে একটু অ্যাসেসমেন্ট করা উচিত যে আসলে মাসেল ক্র্যাম্পটা কেন হচ্ছে। এই ক্ষেত্রে এইসব রোগীরাও কিন্তু আমাদের কাছে প্রচুর আসে, যে দেখা গেল তার ভেরিকোসিটি আছে বা ভেরিকোজ ভেইন বা সিবিআই যেটা বললাম, সিবিডি, ক্রনিক ভেনাস ডিজিজের তার পসিবিলিটি আছে। তার আসলে সাথে আমাদের আরো কিছু জানা উচিত, যে সে জার্নি করলে পা ফুলে যায় কিনা, বা দাঁড়িয়ে থাকতে তার পা ভার লাগে কিনা। এইসব প্রবলেম গুলো যদি আমরা আনসার পেতাম তাহলে আমার মনে হয় আরো ভালো দিতে পারতো। তো সেই ক্ষেত্রে উনার জন্য সাজেশন আমার মনে হয় যে উনি একজন যদি ভাস্কুলার সার্জনকে ডেকে নেয় তাহলে এটাতে অনেকটাই উনি নিশ্চিত থাকতে পারবেন আসলে কি জন্য হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সাহেল সরকার, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। স্যার এই তো আমরা বিভিন্ন ট্রিটমেন্ট অপশন নিয়ে কথা বললাম, এখন আর কোনো অত্যাধুনিক ট্রিটমেন্ট কি প্রচলিত আছে, মানে যা বাংলাদেশে নেই কিন্তু উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে এখন খুব মানে জনপ্রিয়? আচ্ছা, এটা বেশ সুন্দর প্রশ্ন। আসলে অত্যাধুনিক চিকিৎসা মোটামুটি বাংলাদেশে সব চিকিৎসায় আছে। অত্যাধুনিক চিকিৎসার মধ্যে আমি যেটা বললাম, লেজার, লেজার তো মেশিন আপডেটেড হচ্ছে, সো এইটা সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে ভার্সন। তারপর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আর এখন যেটা বললাম গ্লো, যেটা বেনাসিল, হ্যাঁ, ওইটা এক ধরনের গ্লো ইউজ করা হয়, এটা দিয়ে লোকাল দিয়ে করা যায় এইগুলা। আর হচ্ছে মেকানোকেমিক্যাল অ্যাবলেশন, এইগুলাই মোটামুটি অত্যাধুনিক। হ্যাঁ, এখন আপনি যদি আরো লেটেস্ট চান, যেটা আমি বলতে পারেন যে আলট্রা মডার্ন, সেইটার কিছু আমি যেটা সিঙ্গাপুরে দেখে আসছি, এটার একটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় HIFU। এটা মিনিং হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড। এখানে কোনো যেমন এই যে পাংচার করে যে নিডল ফোটায়, সেটারও দরকার নেই, কোনো কিছুই নেই, কারণ নাই, কিছু নেই। সেখানে হচ্ছে তারা ওই যে ভাইব্রেশনটা ইউজ করে, হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড। এটা ইনফ্যাক্ট আসলে ওই যে মেলিগনেন্সির বিভিন্ন কিছুতে ইউজ করে। তো এইটা ওরা অলরেডি শুরু করছে, হাই ইন্টেন্সিভ, বাট দিস ইজ টু মাচ এক্সপেন্সিভ, এটা আসলে মানে আমাদের দেশের কিছু একটা সংখ্যক পারবে, বাট নর্মাল পিপুলের জন্য আসলে ইভেন সিঙ্গাপুরের মতো জায়গায় লোকজন চিন্তা করতেছে যে এত এক্সপেন্সিভ। সেটা জার্মানি বা বেশ কিছু দেশে ওরা অলরেডি শুরু করেছে হাই ইন্টেন্সিটি ফোকাস আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে, সেখানে কোনো কিছুই দরকার পড়ে না, কোনো পাংচার দরকার নেই, কিছুই পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার উত্তরের জন্য। এখন তো স্যার করোনা প্যান্ডেমিক চলছে, তো এক্সিস্টিং কিছু ভেরিকোজ ভেইনের পেশেন্ট তো আছেই, তো এই করোনার ক্ষেত্রে ওরা এক্সট্রা বা বাড়তি কি সতর্কতা ওরা মেনে চলবে? আচ্ছা, এটা খুবই সময় উপযোগী প্রশ্ন ডেফিনেটলি, যে এখন সবাই যেহেতু আমরা করোনা প্যান্ডেমিক নিয়ে আছি বই, করোনার সময় আসলে যেমন আমি বলি যে এটা সারা ওয়ার্ল্ডেই প্র্যাকটিস, যেগুলো রুটিন অপারেশন, সে লেজার অপারেশন, যেমন যেগুলো ব্লিডিং বা আলসার, যেগুলো কমপ্লিকেশন, এছাড়া অন্যান্য যারা রোগী তাদের আসলে আমি এই মুহূর্তে অপারেশন করাটা প্রিফার করি না, যে অপারেশন করাটা, কারণ যত লেংদি করা যায়, কারণ এখন হসপিটাল এনভায়রনমেন্ট আসা মানে একটু ঝামেলার বিষয়। আর আপনি জানেন যে সবাইকে করোনা টেস্ট করে আমরা কিন্তু অপারেশন করি, কোভিড টেস্ট করতে হয়, এটার জন্য পেশেন্টের এক্সপেন্স, পেশেন্টের একটা কমপ্লায়েন্স, সব দিক মিলে। আর এখন আমরা চাই না যে নর্মাল যে পিপল যারা ইমার্জেন্সি না, মানে আর্জেন্ট বা ছাড়া বা সেমি আর্জেন্ট ছাড়া লোকজন হসপিটালে আসুক। সো তাদের জন্য যারা অপারেশন করতে চান, যাদের ওইরকম কোনো কমপ্লিকেশন নাই বা জটিলতা নেই, তারা এই মুহূর্তে অপারেশন করানোর দরকার নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা যে কাজগুলা করবে, আমি যেটা বলছিলাম যে কিছু সতর্কতা,
কিছু নিয়ম কানুন, যে লাইফস্টাইল মডিফিকেশন, পা ঝুলিয়ে না বসা, যে কনজারভেটিভ ম্যানেজমেন্টের যে বিষয়গুলা। আরেকটা কাজ করে তারা পায়ে কিছু লোশন বা অলিভ অয়েল এইগুলা ইউজ করতে পারে। অনেকে দেখবেন যারা ভেরিকোজ পা কিন্তু খসখসে থাকে, পা খসখসে থাকলে, পা ফুলে থাকলে সহজে ঘা হয়। এইসব রোগীকে আমরা অনেক সময় লিকুইড প্যারাফিন ব্যবহার করতে বলি, পাটা যেন স্মুথ থাকে, অয়েলি থাকে, যেন ড্রাই না থাকে, হ্যাঁ, ড্রাই ময়েশ্চার থাকে। তারপর তারা স্টকিংসটা ইউজ করলো, এই জিনিসগুলা করলেই তারা অনেক ভালো থাকবে। সো তাদের জন্য আর্জেন্ট না যে একদম এখনই অপারেশন করা লাগবে। থ্যাংক ইউ স্যার। আরেকটি কমেন্ট এসেছে তাজুল ইসলাম, উনি লিখেছেন 12 থেকে 20 বছরের ছেলে মেয়েদের এমন সমস্যা কি হতে পারে যদি তাদের বাবা মায়ের এই সমস্যা থাকে? হ্যাঁ, তাজুল ইসলাম খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে বাবা মায়ের সাথে কিন্তু এটার একটা জেনেটিক রিলেশন আছে, ডেফিনেটলি আছে। কারণ হচ্ছে আমি আপনাকে বলছি যে বাল্বের প্রবলেমটা কিন্তু এটা জেনেটিক্যালি থাকে, জন্মগতই থাকে, পরবর্তীতে যারা লং রানে কাজ করে তাদের। আর উনি যে বয়সটা বলছেন যে 20 বছরের নিচে, 20 বছরের নিচে হতে পারে, হতে পারে না তা না, তবে সেটার ইয়েটা কম। 12 থেকে 20 মানে সেটার আহ যদি আপনি বলেন যে কত বেশি কমন, সেটা কম কমন, বাট হতে পারে। যার জন্য স্পেশালি আমরা 20 বছরের যারা পাই, যে ওই যে বিভিন্ন ডিফেন্সে যে ছেলে মেয়েরা যায়, তাদের কিন্তু এটা আমরা পাই যে আর্লি স্টেজে হয়। যেমন কয়েকদিন আগে আমার কাছে একটা ছেলে আসছে, ওর বয়স হচ্ছে 15 বছর, এবং সে কিন্তু জটিলতা নিয়ে আসছে, ভেনাস আলসার, এবং সে অনেক জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা করছে। কাজে বলতে পারে না তা না। তো যে আপনি বলেন যে হ্যাঁ সংখ্যাটা কেমন, সংখ্যাটা কম। কারণ এই সময়টাতে ওরা ওইভাবে তো কাজে যোগ দেয় না, বা বেশিরভাগই স্টুডেন্ট লাইফ ঘোরাঘুরিতে থাকে, তাদের উপরে প্রেশার কম থাকে, তখন এটা কম হয়। তো এই বাবা মায়ের হইলে ছেলে মেয়েদের হতে পারে, হতে পারে না তা না, হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আপনি তো ট্রিটমেন্ট অপশন গুলো বলেছেন, যদি কোনো পেশেন্ট চিকিৎসাটা না নেই সেক্ষেত্রে কি কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে? আচ্ছা, হ্যাঁ, এইটা খুবই জরুরি যে ভেরিকোজ ভেইনের পেশেন্ট যদি চিকিৎসা না নেয় তাদের কি জটিলতা হতে পারে। তো জটিলতার বিষয়ে আমি অলরেডি এটা আসলে ডিসকাশন করছি যে ভেরিকোজ ভেইনের লং স্ট্যান্ডিং থাকলে একটা যেটা হয় যে স্কিন চেঞ্জ হয়, পায়ের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, কালো হয়ে যায়, আস্তে আস্তে সেই জায়গাটা শক্ত হয়ে যায়, যেটা আমরা বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। আবার কারো কারো এক্সিমা হয়। অনেক লোকজনই, বেশিরভাগ লোকজন তারা বিভিন্ন ইসের কাছে যায়, স্কিনের ডক্টরদের কাছে যায়, হ্যাঁ, স্কিনের ডক্টরের কাছে যায়, স্কিনের ডাক্তাররা তাদেরকে বছরের পর বছর স্কিনের চিকিৎসা দেয়। যদি এখন অনেকে জানছেন যে আসলে প্রবলেমটা কিন্তু স্কিনের না, প্রবলেমটা হচ্ছে তার ভেরিকোজ ভেইনের। তো তাকে হচ্ছে ভেরিকোজ ভেইনের চিকিৎসা করা লাগে। আর একটা হচ্ছে যে ওই শক্ত হওয়ার পরে স্টেজ হচ্ছে আলসার হয়, এবং সেই আলসার কিন্তু সহজে ভালো হয় না। যেমন আমার কাছে এক রোগী আসছে, তার 20 বছর ধরে তো বুঝতে পারছেন যে হাউ ডেঞ্জারাস। সো এইগুলা হচ্ছে তার জটিলতা। আরেকটা জটিলতা বলা হয় ডিপ ভেইন থ্রম্বোসিস, সেটা পার্সেন্টেজ কম, বাট হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। কাজেই এই জিনিসগুলা হচ্ছে ভেরিকোজ ভেইনের যদি আপনি চিকিৎসা না করেন, সেগুলা, এই জটিলতাগুলো। থ্যাংক ইউ স্যার এটাই আমাদের জানানোর জন্য। স্যার আমরা কি মানে, এটা তো আমরা কথা বলেছি যাদের ভেরিকোজ ভেইন আছে বা অলরেডি সিম্পটোমেটিক পেশেন্ট, যাদের নেই তারা কি ধরনের লাইফস্টাইল মেনে চললে প্রতিরোধ করতে পারবে, প্রিভেন্টিভ মেজার্স গুলো? হ্যাঁ, এটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো আমরা প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দিতে চাই, যে যাতে আমাদের না হয়, যে ভেরিকোজ ভেইন থেকে আমরা কিভাবে। সেই ক্ষেত্রে হচ্ছে যারা, মানে এটা ডিপেন্ডস করে যে যে লাইফস্টাইল মডিফিকেশনের যে কথাটা বললাম, যারা লং স্ট্যান্ডিং কাজ করে, সে আপনি আমি যারা, বা এই যে পুলিশ সার্জন বলেন, তারা যদি এক্সারসাইজ করে, টানা না দেয়, এটা কিন্তু চাইলেই সম্ভব যে আপনি টানা কন্টিনিউ কাজ না করে আপনি সে আধা ঘন্টা বসে আছেন, আধা ঘন্টা পরে 5 মিনিট হাঁটলেন, বা আপনি দাঁড়িয়ে আছেন 5 মিনিট বসতে পারেন। আমাদের মায়েরা যারা রান্না করে যায়, রান্না করতেছে, এখন ঘন্টার পর ঘন্টা রান্না করতেছে না, তারা হচ্ছে কিছুক্ষণ রান্না করলো, কিছুক্ষণ রেস্ট নিল, আর ওই যে যারা কাপ মাসেল এক্সারসাইজ, যে পায়ের সামনের দিকের অংশে একটু যদি ভর করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করে, এটা কিন্তু খুব ইফেক্টিভ। আরেক কারণ, সো সেই ক্ষেত্রে যাতে ওয়েটটা কন্ট্রোলে থাকে, ওভার ওয়েট যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ওজন কমাতে হবে। আর যাদের অন্যান্য কারণ, যেমন সে আমি বলছি যে ক্যান্সারের রোগী, বা তখন তারা ওইটা টিউমার, যদি টিউমার থাকে সেগুলা থেকে চিকিৎসা করাতে হবে, চিকিৎসা করাতে হবে। আর যাদের ভেরিকোজ ভেইন আর্লি স্টেজ, তারা স্টকিংস পরা, এক্সারসাইজ, লেগ এলিভেশন, এগুলা যদি মেনে চলে,
আমার মনে হয় তারা এটা থেকে প্রতিরোধ করা সম্ভব। আর্লি যদি আপনি অ্যাওয়ারনেস থাকেন, আপনি আর সচেতন থাকেন। আর যারা আছে লং ট্রেনিং, তারা স্টকিংসও কিন্তু করতে পারে। যে যারা আছে লং টাইম সার্জন অপারেশন করে বা যাদের লং ট্রেনিং কাজ করতেই হচ্ছে, তখন তারা চাইলে কিন্তু স্টকিংসও করতে পারে। স্টকিংস করলে ওটাতে লসের কিছু নাই। তো এই জিনিসগুলা করলে আমার মনে হয় যে তারা ভেরিকোজ ভেইন থেকে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে। ধন্যবাদ স্যার, আশা করি অনেকেই উপকৃত হয়েছে আপনার এই উত্তরের মাধ্যমে। স্যার, বাংলাদেশের রোগীদের একটা অংশ এখন ইদানিং বিদেশমুখী বা বিদেশে চিকিৎসা নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আবার স্যার, আপনিও রিসেন্টলি সিঙ্গাপুরে কর্মরত ছিলেন এবং বর্তমানে আপনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে কর্মরত আছেন। তো আপনি আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে স্যার আপনি আমাদেরকে কি বলবেন, এই যে বিদেশমুখিতার কারণটা কি? পার্থক্যটা কোথায় আসলে চিকিৎসা ব্যবস্থার মধ্যে? আচ্ছা, এটা বেশ আমার মনে হয় যে অনেকের মনে এটা প্রশ্ন, যে আমরা অনেকে কিন্তু বিদেশ প্রীতি একটা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কোভিড এসে এটা অনেকটা রেস্ট্রিকশন করে দিয়েছে যে আপনি চাইলেই যেতে পারছেন না, স্পেশালি সিঙ্গাপুরে আপনি পারবেনই না। হ্যাঁ, যেতে পারবেন যদি 14 দিন যে কোয়ারেন্টাইন থাকেন, 5 স্টার হোটেলে থাকবেন, তারপরে আপনি যে টেস্ট করে তখন যেতে হবে। হ্যাঁ, এটা যেটা বলছেন যে চিকিৎসার ব্যাপারে উন্নত দেশের সাথে, সিঙ্গাপুরের সাথে যদি আমি বলি যে ওদের সাথে চিকিৎসার কিন্তু এখন মোটামুটি লেটেস্ট যে ট্রিটমেন্ট সবকিছু কিন্তু আমাদের দেশে আছে, আমাদের দেশে নাই সেটা না। তবে এটা যদি বলেন হ্যাঁ, তারা ডে কেস হিসাবে করে, যেদিন করে এই দিনই ছুটি দিয়ে দেয়, কারণ তাদের কমিউনিকেশন অনেক ভালো। তাদের হেলথ কোনো যদি প্রবলেম হয় তখন তারা কিন্তু সহজেই হসপিটালে চলে যেতে পারে। এইটা আর দুই একটা প্রযুক্তি লেটেস্ট তাদের আছে, বাট ওদের এখানে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। সে লেজার অপারেশন আমি আপনাকে বললাম 50,000, এবং সেটা কিন্তু আমাদের দেশি টাকায় এক পায়ের তলে 5 লাখ, তার মানে 10 টাইমস বেশি। এটা একটা সমস্যা। প্লাস ওই দেশে যে সবকিছু অ্যাডজাস্ট করা, বুঝা, মানে এটা একটু কিন্তু ডিফিকাল্ট। আর একটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওরা লোকাল দিয়ে করে, টিউমিসেট অ্যানেস্থেসিয়া। আপনি যেটা বলছেন যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেমন একদিন একটা ছেলের করছিলাম, তো নাম দেখি যে বাংলাদেশি, তো ওকে যখন লোকাল দিয়ে করছে, সে তো চিৎকার চেঁচামেচি করতেছে। তা আমার যে কনসালটেন্ট, ও তো কোনোভাবে ম্যানেজ করতে পারছে না, আমার বলে এই তুমি ম্যানেজ করো। তো আমি ওরে যাই বলো, এই তোমাকে এখানে কি অপারেশন করতে বলছে? বলো স্যার ব্যথা তো সহ্য করতে পারতেছি না। তাই বলো তোকে কে বলে? স্যার এটা তো টাকা দিবে কোম্পানি। তার মানে ওদের তো ধৈর্য ক্ষমতা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি। বিদেশি যারা, আমাদের কিন্তু ব্যথার সহ্য ক্ষমতা অনেক কম। সো এইটা একটা, যদি বলেন যে তাদের, যে এটা একটা মানে আমাদের যারা ওয়ার্কার বা তাদের জন্য একটা খারাপ অভিজ্ঞতা, কারণ আমরা কিন্তু প্রচুর বিদেশ, যারা বিদেশে কাজ করে এইসব রোগী পাই, তারা আমাদের দেশে এসে অনেকে চিকিৎসা করে নিয়ে যায়। আবার আরেকটা রোগী পেয়েছিলাম যার হচ্ছে প্লেটেলেট কাউন্ট কম। তো আমার বসের কাছে সে গেছে, তো বস বলে যে দেখো এই পেশেন্ট আসছে অপারেশন, তো তখন আমরা বলে যে প্লিজ কাউন্সিল দ্য পেশেন্ট, কারণ ও তো বুঝতে পারছিল না। তখন আমি তাকে বললাম যে আপনাকে, সে কিন্তু বাংলাদেশে এসে আবার আমার সাথে যোগাযোগ করছে যে স্যার আমি আপনার মাধ্যমে অপারেশন করবো। সো বিদেশ বলতেই যে সব ব্যাপারে, সব অপারেশনের জন্য একদম বিদেশ যেতে হবে, বিষয়টা এরকম না। এটা আমি আপনাদেরকে বলতে পারি। এখন মেডিকেল সায়েন্স প্রযুক্তি অনেক ডেভেলপ, এখন আমাদের দেশে আমরা মোটামুটি উন্নত দেশের অনেক চিকিৎসা সেবায় আমরা দেখছি। সো আমার মনে হয় যে স্পেশালি ভেরিকোজ ভেইনের জন্য কারো বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশে এখন মোটামুটি সব চিকিৎসাই হচ্ছে। সো আপনি খুবই কনফিডেন্টলি যে কোনো ভাস্কুলার সার্জারির মাধ্যমে যদি আপনি অপারেশনটা করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের এই যে ধারণা বিদেশের যে প্রীতি, বিদেশের যে প্রেম, সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। ধন্যবাদ। কমে আসবে। ধন্যবাদ স্যার খুবই সুন্দর উত্তরের জন্য। আমি আমাদের আলোচনা একদম লাস্টের দিকে চলে এসেছি। একজন কমেন্ট করেছেন, আমি ওনার কমেন্টে রিড আউট করছি। বৈষ্ণব নিবাস উনি লিখেছেন, স্যার আমার পায়ে ভেরিকোজ ভেইন আছে, তবে কোনো সমস্যা করে না, আমি এটির চিকিৎসা কিভাবে নিতে পারি? আশা করি ইতিমধ্যে স্যার উত্তরগুলো দিয়ে দিয়েছেন, তারপরে যদি জি, ওনার জন্য আচ্ছা। না, উনার ভেরিকোজ ভেইন আছে, ইনফ্যাক্ট আসলে দেখা উচিত যে আমি বলছিলাম যে ক্লাসিফিকেশনে কোন স্টেজে আছে। ভেরিকোজ ভেইনের যদি তার জটিলতার গুলার লক্ষণ গুলা না থাকে, সেক্ষেত্রে তার লাইফস্টাইল মডিফিকেশন, স্টকিং। তো আমি আপনাদেরকে স্টকিংসটা দেখাতে পারি যে কি ধরনের। এই যে এটা হচ্ছে, দিস ইজ কল্ড, এটাকে বলা হয়, দেখেন স্পেশাল স্টকিং, যে কম ইলাস্টিক, হ্যাঁ, এটাকে বলা হয় জিসিএস, গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং। এই যে নিচের দিকে, পায়ের নিচের দিকে এটা থাকে, হ্যাঁ, এদিকে ইয়েটা কম থাকে প্রেশার, আর উপরের দিকে, না নিচের দিকে প্রেশার বেশি থাকে, হ্যাঁ, উপরের দিকে কম থাকে। এটা হতো এরকম স্টকিং কিন্তু সে কাজের সময় বা হাঁটা চলার সময় করতে পারে। এই স্টকিংসটা খুবই ইফেক্টিভ। আর এতক্ষণ আপনার যেগুলো আমরা টিপস দিলাম যে এইগুলো মেনে চলবে, এগুলো সে মানুষ
যদি জটিলতা না হলে এই ভেরিকোজ ভেইন নিয়ে মানুষ অনেকদিন ভালো থাকতে পারে। কাজেই এটা নিয়ে খুব বেশি ওরিড না হয়ে আমার মনে হয় উনি যদি নিয়ম কানুন লাইফস্টাইল মডিফিকেশন মানে সেক্ষেত্রে উনি অনেক ভালো থাকবে। আর সমস্যা হলে তো আমরা আছি। আর এখন যেহেতু সব চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল, সো ওরিড হওয়ার কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকে আমাদের এই আলোচনায় আমরা আমি মনে করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন এবং আমরা মোটামুটি মানুষের সাধারণ যা জিজ্ঞাসা আছে সবই কভার করার চেষ্টা করেছি। আপনি যদি আর কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার। আচ্ছা, আমার মনে হয় আমরা অনেক বেশি আলোচনা করেছি। লোকজন সবাই আমার মনে হয় যে এতক্ষণ যারা দর্শক শ্রোতা আমাদের সাথে ছিলেন, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক ফ্রেন্ড, ইভেন অনেক ডক্টরদেরও কমেন্ট করতে দেখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ডেফিনেটলি সবার প্রতি খুবই কৃতজ্ঞ যে আপনারা ধৈর্য সহকারে এগুলো শুনেছেন। তবে আমার কথা হচ্ছে আমি রোগীদের যেটা বলি, এই যে এতক্ষণ কিছু বললাম এটা যদি আমল করেন, মানে যেটা আপনি বলছিলেন যে কনজারভেটিভ লাইফস্টাইল মডিফিকেশনের কথাগুলা যদি তারা একটু হলেও মেনে চলে, ডেফিনেটলি দে উইল গেট বেনিফিট। এবং আজকের যে প্রোগ্রাম এইগুলার সার্থকতা কিন্তু এখানেই হবে যে মানুষ যদি মেনে চলে এবং কারো প্রবলেম হলে যেন তারা প্রপার যথাযথ জায়গায় প্রপার ডক্টর দিয়ে প্রপার স্পেশালিস্ট দিয়ে যদি তারা চিকিৎসাটা করায় তাহলেই তারা বেনিফিট পাবে। যেমন সে ভেনাস আলসার নিয়ে বছরের পর বছর অ্যান্টিবায়োটিক খাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, বাট ওইরকম কোনো রেজাল্ট পাচ্ছে না। সো কাজে আপনারা আজকের যে লক্ষণ বা যে জটিলতা গুলো বললাম, এখন আমার মনে হয় অনেকেই এগুলা বুঝতে পারবেন। এগুলা হলে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের সাথে যোগাযোগ করতে বলবেন, সেক্ষেত্রে রোগীর হয়রানিটা কমবে এবং এটার চিকিৎসাটা খুব সহজ, কিন্তু মানতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনের যে বিষয়গুলো এগুলা কিন্তু সারা জীবনই রোগীকে মানতে হবে। কাজে আমরা আসুন, এবং যেটা আরেকটা যে কিভাবে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ডেফিনেটলি আমরা যাতে প্রিভেনশন করতে পারি সেটার জন্য প্রথম থেকে সতর্কতা অবলম্বন করি। যাদের ওয়েট বেশি তারা ওয়েট রিডাকশন করতে আমরা সচেতন হই। হ্যাঁ, প্রেগনেন্সিতে যাদের ভেরিকোজ ভেইন তারা আগে থেকে যদি অ্যালার্ট থাকে জিনিসটা বুঝলে, আমি বলি বুঝলে মানাটা সহজ। স্পেশালি যারা ক্রনিক ভেনাস ডিসঅর্ডার তাদের কিন্তু দিস ইজ নট কিউরেটিভ, তাদের পুরাপুরি কিউর হয় না। ভেরিকোজ ভেইন যাদের অন্যান্য প্রবলেম থাকে তো তাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হয় সারা জীবন, সেক্ষেত্রে তারা ভালো থাকে। সো আমার শেষ উপদেশ যে আমরা যদি এখান থেকে নিয়মগুলো মানি এতক্ষণ যা বললাম তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। আবারও কোনো একটি লাইভে আমরা চলে আসবো, আবারও কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। ততদিন পর্যন্ত বিবি হেলথ এক্সপ্রেসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর সুমাইয়া এবং ধন্যবাদ বিডি হেলথ এক্সপ্রেসকে। ডেফিনেটলি আমরা আবার হয়তো কোনো একটা টপিক নিয়ে হাজির হব। ভালো জি, থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।